গ্রামের নাম মানিকপুর। সেই গ্রামের সকলেই ছিলেন অত্যন্ত কর্মঠ। সেই গ্রামের একমাত্র পুরোহিত ছিলেন নিমাই ঠাকুর। তার ছিলেন দুইটি সন্তান, একজন ভানু, অন্যজন কানু। ভানু ছিলেন অত্যন্ত সহজ সরল এবং পরোপকারী, কিন্তু কানু ছিলেন অত্যন্ত লোভী। এমনই একদিন সকালবেলা নিমাই ঠাকুরের কণ্ঠস্বর ভেসে আসতে থাকে, গুপ্তধন, গুপ্তধন, এই সে আমার গুপ্তধন। এটাই তো আমার গুরুজির সেই সোনার পাখি। ভানু, কানু, কে কোথায় আছিস রে? বাবা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আমার যে আর সময় নেই। আমি শেষ বেলায় তোদেরকে কিছু দিতে চাই, তোরা তাড়াতাড়ি আয়। তখনই ভানু এবং কানু ঘরের মধ্যে প্রবেশ করে। তখন ভানু তার বাবাকে বলতে থাকে, না না বাবা, এসব কি বলছো তুমি? তোমার শেষ বেলা আসতেই পারে না। তুমি চলে গেলে আমরা দুই ভাই কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো বাবা? আমি তো আর বাঁচবো না রে মনে হচ্ছে, আমার সময় ফুরিয়ে এসেছে। তখনই কানু বলে ওঠে, বাবার সময় ফুরিয়ে এসেছে, আর তুই কেন বাধা দিচ্ছিস ভানু? না না দাদা, এসব কি অলক্ষণে কথা বলছো তুমি? ধুর ধুর, বাবা কি রেখে গেছে আমাদের জন্য, এসব কথা বলবি না তো। তুই চুপ থাক ছোট, তুই কিছু বুঝিস না। হ্যাঁ রে বাবা কানু, আমি তোদের জন্য কিছুই রেখে যেতে পারিনি, তবে আজ একটা সন্ধান দিচ্ছি তোদের, গুপ্তধনের সন্ধান। আমার বাড়ি থেকে পূর্ব দিকে 100 ক্রোশ দূরে রে জঙ্গলের পথে একটা বটগাছ পাবি। সেই বটগাছে একটা প্রদীপ ধরালে তোরা একটা সোনার পাখি দেখতে পাবি। সেই পাখির কাছে জিজ্ঞাসা করলেই তোদের বলে দেবে গুপ্তধন কোথায় আছে। তবে বাবা, সেখানে তোরা দুজন একসাথে যাস না, আর অধিক ধন সম্পদের লোভ করবি না একদম। আর একটা কথা বলবো তোদের, সেটা হলো 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 এটা বলে নিমাই ঠাকুর পরলোকে গমন করেন। এটা দেখেই তো ভানু কান্নায় ভেঙে পড়ে। বাবা, বাবা, চোখ খোলো বাবা, বাবা তুমি আমাদের ছেড়ে যেতে পারো না বাবা। কি হলো তোমার, চোখ খোলো বাবা, আমরা কি নিয়ে থাকবো বাবা? তখন পাশ থেকে কানু মনে মনে বলতে থাকে, ছোটর আগেই আমাকে গুপ্তধন পেতে হবে। ছোটকে গুপ্তধনের এক কানা করিও দেওয়া যাবে না। আমি এদেশের রাজা হয়ে যাব, রাজা। সব চাই আমার, সব। কানু তখন ভানুকে বলতে থাকে, এই থাম তো ভানু, এত কান্না করার কি আছে? বয়স হলে তো মরতেই হবে, আর তুই বাড়িতেই থাক। আমি গেলাম গুপ্তধনের সন্ধানে। বাবা পরলোক গমন করার আগে আমাদের গুপ্তধন দিতে চেয়েছিল। আমি বড় ছেলে, আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে। তুই থাক, আমি আসি। এই বলে কানু সোনার পাখির সন্ধানে বেরিয়ে পড়ে। এভাবেই কানু একের পর এক চলতে থাকে, দিশাহীন যাত্রার মতো। এভাবেই চলতে চলতে সে সেই 100 ক্রোশ দূরের সেই বটগাছের নিচে চলে আসে। কানু তখন মনে মনে বলতে থাকে, এটাই সেই বটগাছ যেটার কথা বাবা বলেছিল। এ কথা বলতে বলতেই কানু সেই বটগাছের নিচে একটা প্রদীপ জ্বালিয়ে দেয়। প্রদীপ জ্বালাতেই প্রদীপের শিখা থেকে উৎপন্ন ধোঁয়া সেই বটগাছের গায়ে লাগে। এতে সেখানে একটি আলোকরশ্মির সৃষ্টি হয়। সেই আলোকরশ্মি থেকে বেরিয়ে আসে একটি সোনালী বর্ণের পাখি। এই সোনালী বর্ণের পাখি দেখেই কানু খুশিতে গদগদ হয়ে যায়। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে পাখিটির দিকে, আর মনে মনে বলতে থাকে, এত সুন্দর সোনালী পাখি, এটাও আমার দরকার। গুপ্তধন নিয়ে ফেরার পথে এই পাখিটাও আমি সাথে নিয়ে যাব। তখনই সেই সোনালী পাখিটি বলে ওঠে, তুই কোথা থেকে এসেছিস? আমাকে স্মরণ করেছিস কেন? কি চাই তোর, বল আমাকে। আগে আমি মানিকপুর গ্রামের নিমাই ঠাকুরের বড় ছেলে গো। বাবা মারা যাওয়ার আগে বলে গেছে তোমার কাছে গুপ্তধনের সন্ধান মিলবে, তাই তো এত কষ্ট করে এত পথ এসেছি। এখন বলো তো দেখি, গুপ্তধন কোথায় আছে? কোথায় গেলে আমি পাবো সেই গুপ্তধন? হ্যাঁ, তুই ঠিক বলেছিস।
এখান থেকে অনেকটা দূর যেতে হবে তোকে। 200 ক্রোশ দূরে উত্তরের জঙ্গলে হাওয়াই মিঠাই নামে গুহা আছে। সেই হাওয়াই মিঠাই গুহাতেই আছে গুপ্তধন। তবে অনেক কঠিন রে সে পথ। তুই কি পারবি যেতে? তুই কি উদ্ধার করতে পারবি সেই 1000 বছরের পুরাতন সেই মানিমাণিক্য, রাজাদের সেই গুপ্তধন? আরে পারবো পারবো, অত ভেবো না তো তুমি। আমি যাব আর সব নিয়ে একবারে চলে আসব। এত তো কথা বলার কোনো দরকার নেই না। তবে যাই করিস তুই লোভ করিস না। লোভ করলেই কিন্তু মারা পড়বি, কথাটা মনে রাখিস। তখনই কানু মনে মনে বলতে থাকে, গুপ্তধনই নেব, তাহলে কম কেন নেব? বেশি করেই নেব। আমিও কমে ছেড়ে দেওয়ার পাত্র নই। অপরদিকে ভানুর গুপ্তধন নিয়ে কোনো চিন্তাই নেই। সে তার স্বাভাবিক কর্মঠ জীবনই পালন করতে থাকে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 7 দিন। রাত নামতেই রাতের আকাশে চাঁদের আলোয় চারদিকে ঝলমল করতে থাকে। সেদিন রাতে ভানু শুয়ে শুয়ে বলতে থাকে, দেখতে দেখ দাদার আসার তো কোনো খবর নেই। দাদা যদি কোনো বিপদে পড়ে তাহলে কি হবে আমার? না না, আর চুপ করে থাকলে চলবে না। কাল ভোর হতে না হতেই আমাকে বেরিয়ে পড়তে হবে দাদার সন্ধানে। এখন কোথায় কিভাবে আছে দাদা তার কিছুই তো জানি না। বাবা যেভাবে বলেছিল সেভাবেই আমাকে যেতে হবে, তাহলেই তো দাদার সন্ধান মিলবে। এটা বলে ভানু আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হতে না হতেই ভানু তার দাদাকে খোঁজার উদ্দেশ্যে রওনা দেয়। হাঁটতে হাঁটতে একটা সময় সে পৌঁছে যায় সেই বটগাছের কাছে। বটগাছ দেখেই সে মনে মনে বলতে থাকে, এই সেই 100 ক্রোশ দূরের বটগাছ। দাদা যেহেতু গুপ্তধনের সন্ধানে এখানে এসেছিল, আমাকে এই পথই অনুসরণ করতে হবে। বাবা তো বলেছিল বটগাছের নিচে প্রদীপ জ্বালালেই একটি সোনার পাখি চলে আসবে। না হয় তার কাছেই শুনে নেব আমার দাদা কোথায় আছে। যেমন কথা তেমনই কাজ। ভানু তখনই সে বটগাছের নিচে একটা প্রদীপ জ্বালিয়ে দেয়। আগের মতো প্রদীপের ধোঁয়া গাছে লাগতেই সেই আলোকরশ্মি সৃষ্টি হয় এবং সেই পাখিটি ভানুর সামনে উপস্থিত হয়। ভানু পাখিটি দেখেই বলতে থাকে, বাবা তো ঠিকই বলেছিল, একটি সোনার পাখি আসবে। এ তো অপরূপ সুন্দরী একটি পাখি। তখনই পাখি বলে ওঠে, কে তুই? কোথা থেকে এসেছিস? আর কি বা চাস আমার কাছে? তোরও কি গুপ্তধন লাগবে? না না সোনা পাখি, আমার কোনো গুপ্তধন চাই না। আমার শুধু আমার দাদাকে পেলেই হবে। তুমি কি বলতে পারবে আমার দাদা কোথায় আছে? আমি সব জানি রে, তো দাদা কোথায় আছে? তাহলে আর দেরি কেন? তুমি এখনই বলো আমাকে আমার দাদা কোথায় আছে। তোর দাদা আছে এখান থেকে দূরে উত্তরের জঙ্গলে হাওয়াই মিঠাই নামক গুহায়। আর সেই হাওয়াই মিঠাই গুহাতেই আছে 1000 বছরের পুরাতন গুপ্তধন। সোনার পাখি, আমার গুপ্তধন চাই না, আমার শুধু আমার দাদাকে পেলেই হবে। বাহ ভানু বাহ, তোর বিন্দু মাত্র লোভ নেই। আমি তোর ব্যবহারে অনেক খুশি হয়েছি রে। আমি এজন্য পুরস্কার হিসেবে তোকে একটা পাথর দিচ্ছি। এটা তোর যে কোনো একটা মনের ইচ্ছা পূরণ করবে, মানুষের জীবন ব্যতীত। ঠিক আছে সোনার পাখি, আমার পাথর নিতে কোনো আপত্তি নেই, কিন্তু এখনই আমার এখান থেকে প্রস্থান করতে হবে। তখনই সোনার পাখি ভানুর হাতে সেই জাদু পাথরটি দিয়ে দেয়। আর ভানুও সেখান থেকে হাওয়াই মিঠাই গুহার উদ্দেশ্যে রওনা দেয়। অবশেষে সে হাওয়াই মিঠাই গুহার সামনে প্রবেশ করে
এবং ভানু হাওয়াই মিঠাই গুহার মধ্যে প্রবেশ করতেই দেখতে পায় তার দাদা শিকল দিয়ে বাঁধা আছে, আর শিকলের চারপাশ দিয়ে অগ্নি প্রজ্বলিত হচ্ছে। ভানু তার দাদার কাছে অগ্রসর হতে গেলেই গুহার রক্ষক ভানুর সামনে উপস্থিত হয় এবং সে বলতে থাকে, ভানু, তুই এসেছিস আবার এই গুপ্তধনের জন্য? না না গুপ্তধনের রক্ষক, আমি এই গুপ্তধনের জন্য এখানে আসিনি। আমি শুধু আমার দাদাকে নিয়ে যেতে এসেছি এখানে। সে কি করে হয়? তোর দাদা এখানকার অপরাধী, সে অধিক লোভের শাস্তি পেয়েছে। তবে যেহেতু তোর কোনো লোভ নেই, আমি তোকে একটা সুযোগ দিচ্ছি। তুই যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারিস, তাহলেই তোর দাদাকে তুই পেয়ে যাবি, আর উপহার হিসেবে পাবি এখানকার গুপ্তধন। আর যদি না পারিস, তাহলে তোর সহ তোর দাদার প্রাণ এই মুহূর্তে চলে যাবে। ঠিক আছে রক্ষক দাদা, তুমি বলো কি প্রশ্ন আছে তোমার? তাহলে বল, এই পৃথিবীতে এমন কোন বীজ আছে, সেই বীজ থেকে সারা পৃথিবীর উদ্ভিদের জন্ম হয়েছে? ভানু রক্ষকের প্রশ্ন শুনে চিন্তায় পড়ে যায়। হঠাৎ তার মাথায় আসে, তাহলে বাবা মারা যাওয়ার আগে রক্ষকের এই প্রশ্নের সাবধানটাই করতে চেয়েছিল। হ্যাঁ, আমি ঠিক বুঝতে পেরেছি, বাবা এটাই বলতে চেয়েছিল। আর হ্যাঁ, পৃথিবীতে একমাত্র জল ছাড়া তো কোনো উদ্ভিদের জন্ম হয় না। তখনই ভানু রক্ষককে বলে, এটা অবশ্যই জল হবে, কারণ জল ছাড়া পৃথিবীর কোনো উদ্ভিদের জন্ম হতে পারে না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। এই জন্য তোর ভাইকে আমি মুক্ত করে দিচ্ছি, আর এখান থেকে যতটা সম্ভব গুপ্তধন তোরা নিতে পারিস। তবে আর একটা বিপত্তি আছে তোদের। সূর্য অস্ত খুব সন্নিকটে। হাওয়াই মিঠাই গুহাতে যারা প্রবেশ করে, সূর্য অস্তের পূর্বে যদি বাড়িতে না পৌঁছাতে পারে, তাহলে অঘরে প্রাণ চলে যাবে রে তোদের। এখান থেকে আমিও তোদের রক্ষা করতে পারবো না। এটা একটা মায়া জঙ্গল। এ কথা শুনে ভানু তো চিন্তায় পড়ে যায়, আর সে মনে মনে ভাবতে থাকে, এত দূরের পথ, 200 ক্রোশ পথ পাড়ি দেওয়া তো এত সহজ হবে না। সূর্য অস্তের পূর্বে আমরা কোনোভাবেই বাড়ি পৌঁছাতে পারবো না। তাহলে এখন কি উপায়? হঠাৎ তার মাথায় আসে সেই সোনার পাখির পাথরটির কথা। হ্যাঁ, আমার কাছে তো জাদু পাথর আছে, তার থেকে কি কোনো সাহায্য পেতে পারি? একটু চেষ্টা করে দেখি তো, কোনো সাহায্য যদি করতে পারে। সে জাদু পাথরটি বের করে জাদু পাথরকে বলতে থাকে, তুমি যদি আমার সাহায্য করতে পারো, তাহলে এক্ষুনি আমাকে এবং আমার দাদাকে বাড়িতে পৌঁছে দাও। তখনই জাদু পাথর থেকে আলোর সৃষ্টি হয়, এবং সেই আলোর মাধ্যমে তারা দুই ভাই তাদের গুপ্তধন সহ বাড়িতে পৌঁছে যায়। এবং কানুও তার জীবন বাঁচানোর জন্য তার ছোট ভাইয়ের কাছে সারা জীবনের জন্য ঋণী হয়ে যায়, এবং দুই ভাই একসাথে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। আমাদেরও উচিত আমাদের যা কিছু আছে তাই নিয়েই সুখে জীবনযাপন করা, অতিরিক্ত লোভ না করা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ।